স্বামী পারে না, তাই পাশের দোকানদারের সাথে আমার খেলার কাহিনী তোমাদের শোনাবো আজ। আমি চন্দ্রিমা সেন, আমার বয়স 26। দেখতে মোটামুটি সুন্দরী, ফর্সা। তবে আমি একজন গৃহবধূ। হাঁটার সময় আমার দুলুনি দেখে যে কারো মন দুলতে থাকবে। এমনিতেই হিন্দু মেয়েরা একটু আকর্ষণীয় টাইপের হয়, তার উপর বিবাহিত হলে সৌন্দর্য যেন উপচে পড়ে। তবে আমার স্বামী অসীমের যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি। তার স্বল্পমেয়াদী আকর্ষণ আমাকে কখনোই তৃপ্তি দিতে সক্ষম হয়নি। তাই এই জীবনে আমি কিছুটা অতৃপ্ত, যার ফলে আমি বিয়ের 3 বছরেও ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না। আমি যে কি এক যন্ত্রণার মধ্যে আছি তা বলে বোঝানো কঠিন ব্যাপার। একদিকে শ্বশুর শাশুড়ির ঘ্যান ঘ্যান, অপরদিকে পাড়াপড়শির কানাঘুষা। সকলের ধারণা আমি নাকি বাজা মেয়ে, সেই জন্য আমার ছেলে মেয়ে নেই। কতজনের মুখে হাত চেপে থাকবো, আর কতজনকেই বা বোঝাবো। আমি আস্তে আস্তে বাড়ির পাশে দোকানদার রাজীবের প্রতি ঝুঁকে পড়লাম। রাজীবের বয়স 35 ছুঁই ছুঁই। 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আবার একটা বিয়ে করেছে। দেখে তো মনে হয় শরীরে বেশ শক্তি আছে। এই বয়সেও অনেক শক্ত শক্ত কাজ করতে পারে। যাই হোক, আমাদের বাসার সামনে তার মুদি দোকান। আমার সৌন্দর্য অন্যান্যদের মতন রাজীবকেও আকর্ষণ করে। ওর দোকানের আশেপাশে গেলে আমি ওর তাকানোর ভঙ্গিমা দেখেই তা বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল। এমনকি মনে মনে আমায় কল্পনা করে। আমার মাথার চুল থেকে বেলি ফুলের মতন ভেসে আসা সুগন্ধে ওর মন প্রাণ আমার উপর উপচে পড়ে। প্রতিদিন পুজোর জন্য লাল পাড়ের শাড়ি, লাল ব্লাউজ পরে খোলা ভেজা চুলে আমি যখন ফুল তুলতে যাই, তখন ওর অবস্থা করুণ হয়ে যায়। আমি ওকে দেখে দুটো মিষ্টি হাসি দেই, কেননা আমিও ওকে মনে মনে কল্পনা করি। একে দেখেও মনে হয় ও পারবে। ওর বউয়ের সাথে আমার মাঝে মাঝে আমার কিছু কিছু গল্প হয়, তাতে বুঝতে পারি এ বেটা পাক্কা খেলোয়াড়। মনে মনে ঠিক করলাম একে যে করেই হোক পটাতে হবে, তবে জোর করে নয়। ওকে নিজের ইচ্ছায় রাজি করিয়ে লাগাতে হবে। তাই আমি প্ল্যান করতে থাকলাম। এমনিতেই আমার স্বামীর উপর আমার অনেক আক্রোশ। আমার মনে হয় এইরকম ছেলের সাথে আমায় কেন যে বিয়ে দিল। আমি মনে মনে ভাবি কারোই যেন এই টাইপের ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে না হয়। বর যতই টাকার মালিক হোক না কেন, খেলতে না পারলে ওই টাকা পয়সা দিয়ে কিছুই হবে না, যেমন আমার অবস্থা হয়েছে। তাই আমি সুযোগ খুঁজতে থাকলাম। আমি এখন প্রায় ওদের দোকানের সামনে যেতে লাগলাম। আবার কখনো ওর বাসায় গিয়ে ওর বউয়ের সাথে ভাব জমালাম। এমনই করতে করতে ওর সাথে কথা বলা শুরু হলো। ধীরে ধীরে ওকে আমি সব কষ্টের বিষয়গুলো খুলে বললাম। রাজীব যে আমার মনে মনে ভালোবাসে সেটা নির্দ্বিধায় অকপটে বলে ফেললাম। এরপর শুরু হলো সুযোগের অপেক্ষা। ওর বউ তেমন কিছু বুঝতেই পারল না আমাদের প্রেম সম্পর্কে। অফিসের কাজে আমার বর অসীম 2 দিনের জন্য বাইরে গেল, কিন্তু রাজীব এখনো জানে না। ওকে জানানোর জন্য আমি কিছু জিনিস কিনতে ওর দোকানে গেলাম। আমি বললাম, কি রাজীব দাদা, কেমন আছেন? রাজীব বলল, এই তো চন্দ্রিমা, ভালো, তুমি কেমন আছো? তোমার বর অসীম কোথায়? আমি বললাম, এই তো বেশ ভালো, উনি একটু বাইরে গেছেন, কিছু জিনিস নেয়ার দরকার ছিল। এই যে লিস্ট আর ব্যাগ। রাজীব মুচকি হেসে বলল, আচ্ছা দাও। তখন বেলা ঠিক ভরপুর, চারদিকে শুনশান। এই টাইমে বাইরে তেমন কেউ নেই। কাকফাটা রোদের ভয়ে প্রায় সবাই যে যার বাসায়। হঠাৎ দেখি দক্ষিণা আকাশে মেঘ করে আসছে। আমি জিনিস নেওয়ার জন্য দাঁড়িয়ে রইলাম দোকানে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচতে দোকানের ভেতরে গেলাম। বৃষ্টির ঝাপটা বেড়ে যাওয়ায় দোকানের জিনিসপাতি ভিজে যাচ্ছিল, তাই ও দোকানের ঝাপ বন্ধ করে দিল। এদিকে বৃষ্টির ছাট পড়ে আমার চুল ভিজে গেল, তাই রাজীব আমাকে তোয়ালে এগিয়ে দিল। আমি তোয়ালা দিয়ে মাথা মুছতে লাগলাম। হঠাৎ করে নীল কামিজের ওপর থেকে ওড়না সরে গেল। আমার সেদিকে তেমন একটা খেয়াল নেই। আমি পড়লাম মহা বিপদে। এই সময় যদি কেউ বুঝতে পারে আমি দোকানে, তাহলে কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। চুলের শ্যাম্পুর সুবাসে ঘর সুবাসিত হলো। সেই গন্ধ নিয়ে ওর নাকে লাগালো। এমন গন্ধ ঠিক মনে হচ্ছে কামের হাতছানি দিতে লাগলো, যা কেবলমাত্র মেয়েদের গাত্র থেকেই পাওয়া যায়। যদিও রাজীব এরকম সুবাস প্রচুর পেয়েছে। পুজোর যখন আমরা দলে দলে বের হই, তখন নারীদের সুবাস নেওয়ার জন্য সেও বের হতো। ভিড়ের মধ্যে অগণিত নারীকে সে ভালোবাসার ছোঁয়া দিয়েছে। বিশেষ করে তাকে মেয়েদের চুল প্রচুর আকর্ষণ করে। যাই হোক, রাজীব এবার মুগ্ধ চোখে আমার সৌন্দর্য দেখতে লাগলো।
হঠাৎ আমার চোখ গিয়ে ওর চোখে পড়ল। একজন লোককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পেলাম। আমি বললাম, এভাবে কি দেখছেন? এমন করে দেখার কি আছে? ও দুষ্টু হাসি দিয়ে বলল, না কিছু না। একটু পরেও বলল, একটা কথা বলি, কিছু মনে করো না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ও বলল, সত্যি চন্দ্রিমা, তুমি এত সুন্দর, তোমার স্বামী খুব ভাগ্যবান। মুখের ওপর এমন প্রশংসা শুনে আমি মিষ্টি হেসে বললাম, যাহ, আপনি তো খুব দুষ্টু। এই কথা বলেই আমি উদাস হয়ে গেলাম। আমার উদাসীনতা দেখেও বলল, কি ব্যাপার চন্দ্রিমা, তোমার মনে তো খারাপ হয়ে গেল কেন? আমি এবার দুঃখের স্বরে বললাম, কি আর বলবো, সে ভাগ্যবান, কিন্তু আমি তো ভাগ্যবতী না। রাজীব বলল, কেন কেন? এত ভালো চাকরি করে, বিশাল বহুল ফ্ল্যাট, দেখে তো মনে হয় বেশ ভালোই তো। আমি বললাম, সেগুলো তো আছে, তাতে কোনো বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু এসবের বাইরেও তো একটা কিছু আছে, আর তুমি হয়তো একটু হলেও বুঝবে। আমার এমন কথা শুনে ও মনে মনে খুশি হলো, ভাবলো এই তো সুযোগ। ও বলল, চন্দ্রিমা, তোমার মতো এমন সুন্দর একটা বউ থাকলে আমি সারাদিন ভালোবাসা দিতাম, এই জীবন আর কিছুই চাইতাম না। আমি বললাম, কেন, তোমার বউ কি তোমার মতো না? রাজীব বলল, দেখছো না কেমন টুনটুনি, ঠিক মতো দিতে পারে না, তাতে আমার তৃপ্তি আসে না। এই বলেই ও আমার একটা হাত চেপে ধরলো, গভীর আবেগ নিয়ে আমার চোখের দিকে তাকালো। আমি ওর চোখে চোখ রেখে অজারায় হারিয়ে গেলাম। ওদিকে ঝড় আর বৃষ্টি মুষলধারে চলতে লাগলো, মনে হচ্ছে সুনামি শুরু হয়েছে। ঝড়ের কবলে আমিও পড়ে গেলাম। আমাকে কিস করলো রাজীব। হঠাৎ করে যেন সম্মতি ফিরে পেলাম আমি। প্রথম 10 সেকেন্ড কিস করার পর নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করলাম। আমি বললাম, এটা ঠিক নয়। এই দোকানের ভেতরে যদি কেউ, পুরো বাক্য শেষ করতে পারলাম না, তাতেই রাজীব আমাকে টেনে নিল। যাই হোক, কিছুক্ষণ পর আমি আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। আমি ওর সাথে তাল দিতে লাগলাম। ও আমাকে বলল, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমার সুখের সাথী হিসেবে সব সময় তোমার সাথেই থাকবো। আমি তোমার কোনো প্রকার দুঃখ পেতে দিব না। এখন থেকে আমি তোমার দুঃখের বন্ধু। আমি বললাম, সত্যি তুমি আমার দুঃখের সাথী হবে? ও এবার আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোমাকে মনের মানুষ হিসেবে স্থান দিয়েছি, তোমার যে কোনো বিপদে তুমি আমার পাশেই পাবে। আমি ওর এমন কাব্যিক কথা শুনে আরো আবেগে আলুপ্ত হলাম। আমার ভালোবাসার সাগরে জোয়ার উঠল। ধীরে ধীরে আমি ওর মাথার পেছনে আরো শক্ত করে ধরলাম। ও এবার মেশিনটা বের করলো। দেখলাম বিশাল মেশিন, একদম রেডি হয়ে আছে। আমি বললাম, এটা তো বিশাল বড়, এটা দিয়ে কাজ করলে তো ফেটে যাবে, আমি পারবো না। রাজীব বলল, আরে কিছু হবে না, একবার শুরু করতে যাও, দেখবে কেমন মজা। এরপর ও ডাব খেতে শুরু করলো। তারপর শুরু হলো আসল কাজ। প্রায় 30 মিনিট পর কাজ শেষ হলো। এদিকে বৃষ্টি এখনো থামেনি, তাই সবকিছু ঠিকঠাক করে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ব্যথায় আমি দাঁড়াতে পারলাম না। তবে আমি অনেক মজা পেলাম।